আজকে আলোচনা করব ডিএনএ নিয়ে, অর্থাৎ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে প্রথমেই জানা দরকার ডিএনএ অবস্থান কোথায় রয়েছে। আমি আগের ভিডিওতে কোষ বিভাজন এবং জেনেটিক্স নিয়ে বেসিক কিছু আলোচনা করেছি। প্রত্যেকটি সজীব দেহে একাধিক কোষ দ্বারা গঠিত, ব্যতিক্রম এককোষী জীব। সেই কোষের মধ্যে দুটি অংশ রয়েছে, একটি সাইটোপ্লাজম, এই অংশগুলোকে সাইটোপ্লাজম বলা হচ্ছে, এবং এই পার্টটিকে বলা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয় জালকগুলি রয়েছে সেই জালকগুলিকেই বলা হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোম আবার একাধিক ডিএনএ দ্বারা গঠিত হয়ে থাকে। এই ডিএনএগুলির যে অংশে জেনেটিক ইনফরমেশন থাকে তাকে জিন বলা হয়ে থাকে। ডিএনএটি সাধারণত দুটি স্থানে দেখতে পাওয়া যায়, প্রাণী দেহে বা উদ্ভিদ দেহে, দেহকোষে। একটি হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে, যেটিকে নিউক্লিয়ার ডিএনএ বলা হয়, যেটি ক্রোমোজোমে অবস্থান করে, আর একটি মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, যেটি মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসের যে নিউক্লিয়ার ডিএনএ থাকে তার সঙ্গে ক্লোরোপ্লাস্ট যে অঙ্গাণু রয়েছে তার মধ্যে ক্লোরোপ্লাস্ট ডিএনএ থাকে। ডিএনএর এই স্ট্রাকচারটিকে বলা হয় হেলিক্স স্ট্রাকচার বা হেলিক্যাল স্ট্রাকচার, যেটি দুটি স্ট্র্যান্ড দ্বারা গঠিত, একটি স্ট্র্যান্ড এবং এই দুটি স্ট্র্যান্ড নিয়ে ডিএনএ গঠিত। মাঝখানের যে পার্টটা সেটিকে বেস বলা হয়ে থাকে এবং এটি হাইড্রোজেন বন্ডের দ্বারা নাইট্রোজেনিয়াস বেসকে বেঁধে রাখে। এই ডিএনএ কে ব্লুপ্রিন্ট অফ লাইফ বলা হয়ে থাকে। It is a deoxyribonucleic acid which forms genetic materials in most of the organism. 1869 সালে ফ্রেডরিক মিশেরস শ্বেতকণিকার যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মধ্যে একটি উপাদান আবিষ্কার করেছিলেন যার নাম দিয়েছিলেন নিউক্লিয়ান। যেহেতু নিউক্লিয়াস থেকে সেটি আবিষ্কার হয়েছে তাই তার নাম প্রদান তিনি করেছিলেন নিউক্লিয়ান। এবং এই নিউক্লিয়ানটি যেহেতু অ্যাসিডিক নেচারের তাই একে নিউক্লিক অ্যাসিডও বলা হয়ে থাকে। এটি দুই ধরনের হয়ে থাকে, একটি ডিএনএ এবং আরএনএ, অর্থাৎ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আর একটি রাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএ দ্যাট মিনস রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ সাধারণত ট্রান্সমিট করে বিভিন্ন ধরনের ট্রেডসগুলো বা জেনেটিক ইনফরমেশনগুলো জনিত্রী দেহ থেকে সন্তানদের দেহে সংবাহিত করে থাকে। এখন এই ক্রোমোজোমটিকে, এই ডিএনএর পার্টটি, এই ডিএনএর পার্টের মধ্যে যে স্থানে সাধারণত জেনেটিক ইনফরমেশনগুলো পঞ্জীভূত অবস্থায় থাকে তাকে বলা হয় জিন। এই একাধিক জিনের সমন্বয়ে ডিএনএ গঠিত এবং এই ডিএনএগুলি ক্রোমোজোমে পরিণত হয়। ডিএনএর বেসিক স্ট্রাকচার আবিষ্কার করেছিলেন, যেটিকে ডাবল হেলিক্স স্ট্রাকচার বলা হয়, তিনি হলেন জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক, সঙ্গে মরিস উইলকিন্স। 1953 সালে রোসালিন্ড ফ্র্যাঙ্কলিন এক্স রে ডিফ্র্যাকশনের মাধ্যমে যে জেনেটিক উপাদানটি আবিষ্কার করেছিলেন তার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা যে ডাবল হেলিক্স স্ট্রাকচার, সেই বিষয়ে এই তিনজন ব্যক্তি প্রথম সেটি আবিষ্কার করেছিলেন। এই যে আবিষ্কারটিকে তাই বলা হয় ওয়াটসনস ডাবল হেলিক্স স্ট্রাকচার। এখানে এই ডিএনএ এর একটি চিত্র প্রদান করা হয়েছে, যেখানে দেখানো হয়েছে স্টার্টিং পার্ট থেকে শুরু করে বেন্ডিং পার্ট পর্যন্ত, অর্থাৎ এই অংশটি যে দূরত্ব সেটি হলো 2 ন্যানোমিটার এবং এখান থেকে শুরু করে এই পার্ট পর্যন্ত, অর্থাৎ একবার কার্ভ হওয়ার শুরু থেকে শেষ যে প্রান্ত, সেই প্রান্তের যে দূরত্ব সেটি 3.4 ন্যানোমিটার এবং একটি বেস থেকে শুরু করে আর একটি বেসের মধ্যে এই পার্টটির ডিস্টেন্স বা এই অংশটির ডিস্টেন্স 0.34 ন্যানোমিটার। ডিএনএ সাধারণত একটি স্ট্র্যান্ড, এই স্ট্র্যান্ডটি মিলিয়নস অফ নিউক্লিওটাইড দ্বারা গঠিত, অপরদিকে অন্য স্ট্র্যান্ডটিও মিলিয়নস অফ নিউক্লিওটাইড দ্বারা গঠিত, যা ফসফেট যে উপাদান, সেই ফসফেট উপাদানের দ্বারা সেটি গঠিত হয়ে থাকে।
এবং মাঝখানে যে নাইট্রোজেনাস বেস রয়েছে যেমন এটি, সিজি, এই বেসগুলো হাইড্রোজেন বন্ডের দ্বারা একে অপরের সঙ্গে সংযুক্ত অবস্থায় থাকে। টি এবং এর যে বন্ড সেটি দুটি হাইড্রোজেন বন্ড এবং সি এর সঙ্গে জি এর বন্ড তিনটি হাইড্রোজেন বন্ডের দ্বারা গঠিত হয়ে থাকে। এগুলোকে বেস বলা হয়ে থাকে। এখন এই ডিএনএ যখন ট্রান্সক্রিপ্ট করে বা ট্রান্সক্রিপ্ট করে এমআরএনএ তৈরি করে, অর্থাৎ ডিএনএ থেকে যখন এমআরএনএ তৈরি হয় তখন এক সিঙ্গেল স্ট্র্যান্ড একটি নিউক্লিক অ্যাসিড তৈরি হয় যাকে আরএনএ এমআরএনএ বলা হয়, এম ফর মেসেঞ্জার আরএনএ। এটি যে পদ্ধতিতে হয় তাকে বলা হয় ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন হওয়ার পরে যে এমআরএনএ সৃষ্টি হয় সেই এমআরএনএ এর শেপটিকে সিঙ্গেল স্ট্র্যান্ড শেপ বলা হয়ে থাকে, অর্থাৎ এটি ডাবল হেলিক্স নয়, এটি সিঙ্গেল স্ট্র্যান্ড নিউক্লিক অ্যাসিড যার মধ্যে একাধিক কোড সজ্জিত অবস্থায় থাকে যাদের কোডন বলা হয়ে থাকে, যেমন জি, সি, ইউ এই তিনটি মিলে কোডন 1। এই কোডনগুলি সাধারণত যখন এমআরএনএ নিউক্লিয়াস থেকে বেরিয়ে গিয়ে সাইটোপ্লাজমে প্রবেশ করে তখন এই কোডন কোন অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজনীয়তা রয়েছে বা কোন অ্যামাইনো অ্যাসিডের মাধ্যমে প্রোটিন গঠন করতে হবে সেগুলি নির্দেশ প্রদান করে থাকে। যেমন কোডন 1 জিসিইউ যে কোডটি সেটি অ্যালানাইন যে অ্যামাইনো অ্যাসিড সেটি যে পলিপেপটাইড গঠনের কথা বা নির্দেশ দিয়ে থাকে। এরকম ভাবে একাধিক কোডন একাধিক অ্যামাইনো অ্যাসিডের পলিপেপটাইড গঠনের নির্দেশ রাইবোজোমকে প্রদান করে থাকে। কোডন বলতে জেনেটিক কোড বোঝানো হয়ে থাকে যার মধ্যে দিয়ে ডিএনএ জেনেটিক ইনফরমেশনগুলি পঞ্জীবিত অবস্থায় রাখে। এগুলি সাধারণত তিনটি নিউক্লিওটাইড দ্বারা একটি কোডন গঠন হয়ে থাকে। এদের ফাংশনাল সেগমেন্ট অফ ডিএনএ হুইচ কোড ফর দি ট্রান্সফার অফ জেনেটিক কল্ড জিন, অর্থাৎ এই কোডগুলি বা কোডনগুলি যে ডিএনএর যে অংশে সেটি থাকে সেই অংশটিকে বলা হয় জিন। এরই সাধারণত চারটি সম্ভাব্য বেসে দ্বারা এবং তিনটি নিউক্লিওটাইড দ্বারা মোট 64 রকমের ট্রেটস এর সম্ভাবনা গড়ে তোলে এবং এই কম্বিনেশনগুলি 20টি যে ডিফারেন্ট অ্যামিনো অ্যাসিড প্রত্যেকটি জীবদেহে প্রয়োজন হয়ে থাকে 20টি অ্যামিনো অ্যাসিডের প্রয়োজনীয়তার কথা বা স্পেসিফিকেশনের কথা জানাতে সাহায্য করে থাকে। এই বিষয়টি অর্থাৎ এমআরএনএ যে কোডগুলি বহন করবে এবং কোডগুলি বহন করে রাইবোজোমে গিয়ে প্রোটিন উৎপাদনের নির্দেশ প্রদান করে থাকবে, এই সমস্ত বিষয়গুলিকে প্রথম পর্যবেক্ষণ করেছিলেন হরগোবিন্দ খুরানা, যেটিকে জেনেটিক কোড বলা হয়ে থাকে, অর্থাৎ কোন জেনেটিক কোডগুলি কোন অ্যামাইনো অ্যাসিড গঠনের সহায়ক ভূমিকা পালন করবে সেই বিষয়গুলি প্রথম পর্যবেক্ষণ করেছিলেন হরগোবিন্দ খুরানা। ডিএনএ সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য প্রদান করা প্রয়োজন। ডিএনএ সাধারণত দেখতে পাওয়া যায় ক্রোমোজোমের মধ্যে এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে, এছাড়াও ক্লোরোপ্লাস্টের মধ্যেও দেখা যায়। এদের প্রধানত তিনটি ফাংশন রয়েছে, একটি জেনেটিক ফাংশন, একটি ইমিউনোলজিক্যাল ফাংশন আর একটি স্ট্রাকচারাল ফাংশন। এরা সাধারণত 46টি ডিএনএ মলিকুলস দ্বারা গঠিত হয়ে থাকে। হ্যাপ্লয়েড অর্থাৎ প্রত্যেকটি স্ট্র্যান্ড, এই নিউক্লিওটাইডের যে স্ট্র্যান্ডগুলো সেই নিউক্লিওটাইডের একাধিক নিউক্লিওটাইডের সংযুক্ত যে স্ট্র্যান্ডগুলো সেই সংযুক্ত স্ট্র্যান্ডগুলোর মধ্যে 3 বিলিয়ন নিউক্লিওটাইড পেয়ার যদি সিকোয়েন্সড হয়ে থাকে অর্থাৎ সুসজ্জিত হয়ে থাকে তাহলে তারা কমপ্লিট ইনফরমেশন গ্যাদার করতে পারে এবং যেটি হিউম্যান জেনোমের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য উদাহরণ। এখানে যেটি পূর্বেই বলেছিলাম যে এটি অর্থাৎ অ্যাডেনাইনের সঙ্গে থিয়ামাইনের যে বন্ডিং সেই বন্ডিংটি দুটি হাইড্রোজেন বন্ডের দ্বারা একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে, আর গুয়ানাইনের সঙ্গে সাইটোসিনের যে বন্ডিং সেটি 3টি হাইড্রোজেনের বন্ড দ্বারা গঠিত হয়ে থাকে, অর্থাৎ এই পার্টটি। বিল্ডিং ব্লক যেটি অর্থাৎ ডিএনএ এর যে বিল্ডিং ব্লক, ডিএনএ কি নিয়ে গঠিত হয়, ডিএনএ প্রধানত 3টি অংশ নিয়ে গঠিত হয়, একটি ফসফেট ডিঅক্সিরাইবোজ প্রোটিন আর একটি নাইট্রোজেন বেস। এই ফসফেট এবং ডিঅক্সিরাইবোজের
উপাদানগুলো এগুলি সাধারণত নিউক্লিওটাইডের যে পার্টসগুলো অর্থাৎ এই স্ট্র্যান্ডসগুলো গঠন করে থাকে। আর নাইট্রোজেন বেস যেটি 4টি উপাদান রয়েছে অ্যাডেনাইন, গুয়ানাইন, সাইটোসিন, থায়ামিন, সেগুলি বেস তৈরি করে থাকে বা এগুলো স্টেয়ারগুলো তৈরি করে থাকে। অ্যাডেনাইন এবং গুয়ানাইনকে একসঙ্গে পিউরিন বলা হয়ে থাকে, আর সাইটোসিন আর থাইমিনকে একসঙ্গে পাইরিমিডিন বলা হয়ে থাকে। ডিএনএ ইজ ডাবল স্ট্যান্ডার্ড অ্যান্ড আরএনএ ইজ সিঙ্গেল স্ট্যান্ডার্ড, অর্থাৎ আরএনএ এর ক্ষেত্রে দুটি নিউক্লিওটাইডের স্ট্র্যান্ড থাকবে না, একটি মাত্র স্ট্র্যান্ড থাকবে, আইদার এই স্ট্র্যান্ড বা এই স্ট্র্যান্ডটি থাকবে। DNA is responsible for genetic information transmission, whereas RNA transmits genetic codes that are necessary for protein creation. যেটি আগের স্লাইডে বললাম যে ডিএনএ ট্রান্সক্রিপশনের মাধ্যমে যে এমআরএনএ সৃষ্টি হয়ে থাকে, সেই এমআরএনএ মধ্যে যে জেনেটিক কোডসগুলো কোডন আকারে থাকে, তারা কি করে সাইটোপ্লাজমের মধ্যে প্রবেশ করে সেটি রাইবোপ্লাজমকে বা রাইবোপ্লাজমের মধ্যে অবস্থিত যে যে আরআরএনএ থাকে তাকে প্রোটিন উৎপাদনের নির্দেশ প্রদান করে থাকে। এই চিত্রের মধ্যে দিয়ে ডিএনএর বিভিন্ন যে ফাংশনসগুলো রয়েছে সেই বিষয়গুলো এবং তার রেপ্লিকেশন বা ট্রান্সক্রিপশন যে বিষয়গুলো সেগুলো আলোচনা করা হয়েছে। তোমরা সেল ডিভিশন চ্যাপ্টারে দেখবে যে সেল ডিভিশন হওয়ার পরে যখন অপত্য কোষ সৃষ্টি হয়, সেই অপত্য কোষটি 3টি ফেজের মধ্যে দিয়ে যাবার পরে সেটি আবার তার বিভাজন হওয়ার জন্য প্রস্তুত হয় বা ডিভিশন হওয়ার জন্য প্রস্তুত হয়। সেই দশাকে বলা হয় ইন্টারফেজ দশা। এই ইন্টারফেজ দশাতে 3টি স্টেজ রয়েছে, একটি এস দশা, একটি G1 দশা আর একটি G2 দশা। এই এস দশাতেই ডিএনএ তার রেপ্লিকা তৈরি করতে পারে বা ডিএনএ তার প্রতিলিপি তৈরি করতে পারে, যাতে একই ধরনের বৈশিষ্ট্য সেই প্রতিলিপি ডিএনএ বা রেপ্লিকেটেড যে ডিএনএ তৈরি হয় তার মধ্যে থাকে। এবং রেপ্লিকেশন হওয়ার পরে যখন অপত্য ডিএনএ তৈরি হয়, সেই অপত্য ডিএনএর যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য জনিত্রী ডিএনএর মতোই হয়ে থাকে এবং ম্যাচুরিটি চলে আসে। ম্যাচুরিটি আসার পরে সেই ডিএনএ যে ডাবল হেলিক্স স্ট্রাকচার গঠন হয়ে থাকে, ডিএনএ যে ডাবল হেলিক্স স্ট্রাকচার হয়ে থাকে, সেই ডাবল হেলিক্স স্ট্রাকচারের এই স্ট্র্যান্ডসগুলি এই নিউক্লিওটাইডের সমন্বয়ে গঠিত হয়ে থাকে, যাদের পলিনিউক্লিওটাইড বলা হয়ে থাকে। এই প্রত্যেকটি স্ট্র্যান্ডস প্রত্যেকটি স্ট্র্যান্ড সাধারণত ফসফেট ও রাইবোজ ডিঅক্সিরাইবোজ যে প্রোটিন রয়েছে তার দ্বারা গঠিত হয়। ট্রান্সক্রিপশন হওয়ার সময় এই স্ট্র্যান্ডসগুলির মাঝখানের যে বেসগুলি রয়েছে সেই বেসগুলি একে অপরের থেকে পৃথক হয়ে এই স্থানে কোনো বেস থাকে না বা শূন্য স্থান পরিণত হয় এবং সেখানে মুভিং যে সমস্ত নাইট্রোজেন বেস রয়েছে সেই নাইট্রোজেন বেসগুলি একে অপরের সঙ্গে সংযুক্ত হতে হতে একটি চেন আকারে সেটি সৃষ্টি হয় এবং যেটি সিঙ্গেল স্ট্র্যান্ড তৈরি করে। এই সিঙ্গেল স্ট্র্যান্ডের যে নিউক্লিক অ্যাসিড তৈরি হয় সেই নিউক্লিক অ্যাসিডকে বলা হয় এমআরএনএ, যার মধ্যে যে নাইট্রোজেন বেসগুলো যার মধ্যে কোড অন্তর্ভুক্ত থাকে সেই কোড সহ এমআরএনএ তৈরি হওয়ার পরে সেটি সাইটোপ্লাজমে প্রবেশ করে নিউক্লিয়াস থেকে। এই পদ্ধতিকে বলা হয় ট্রান্সক্রিপশন এবং সাইটোপ্লাজমে প্রবেশ করার পরে এমআরএনএ সঙ্গে রাইবোজোম এমআরএনএর সঙ্গে রাইবোজোম সংযুক্ত হয়। সংযুক্ত হওয়ার পরে সেখানে টিআরএনএর দ্বারা অ্যামাইনো অ্যাসিড সেই সংযুক্ত অংশে অ্যামাইনো অ্যাসিডগুলো পুঞ্জীভূত হতে থাকে এবং একটি চেন তৈরি করে, পলিপেপটাইড চেন যাকে বলা হয়ে থাকে, যেটি প্রোটিন সৃষ্টিকারক একটি চেন। এই পদ্ধতিকে বলা হয় ট্রান্সলেশন। এই প্রোটিন তৈরি হওয়ার পরে সেই প্রোটিন আবার যেগুলো কাজ করে থাকে সেটি হচ্ছে এনজাইম তৈরি করে থাকে প্রোটিন শরীরের, এবং প্রোটিন শরীরের যে স্ট্রাকচারাল প্রোটিন রয়েছে সেই স্ট্রাকচারাল প্রোটিন গঠনে সহায়ক ভূমিকা পালন করে থাকে এবং এই এনজাইম তৈরি করার ক্ষেত্রে ট্রান্সলেশন পদ্ধতি হেল্প করে থাকে এবং ট্রান্সক্রিপশন পদ্ধতিতে হেল্প করে থাকে। অপরদিকে রেপ্লিকেশন পদ্ধতিতেও এই এনজাইমটি আবার হেল্প করে থাকে, অর্থাৎ এই চক্রাকারের এই ঘটনাটি ঘটতে থাকে শরীরের মধ্যে। এবার আলোচনা করব ডিএনএ রেপ্লিকেশন ও জেনেটিক ইনফরমেশন নিয়ে। ডিএনএ রেপ্লিকেশন সম্বন্ধে বেসিক কিছু তথ্য আগেই প্রদান করলাম।
ডিএনএ রেপ্লিকেশন সাধারণত কোন ক্ষেত্রে হয়ে থাকে? এখানে বলা হয়েছে ডিএনএ ইজ জেনেটিক ম্যাটেরিয়াল that defines every cells, and before a cell duplicates and is divided into new daughter cell through either mitosis or meiosis, biomolecules or organelles must be copied to be distributed among the cells, and DNA found within the nucleus must be replicated in order to ensure that each new cell receives the correct number of chromosome, and the process of DNA duplication is called DNA replication. তো এখানে এই ডিএনএ রেপ্লিকেশনের মূল উদ্দেশ্যই হচ্ছে যখন মাইটোসিস বা মিওসিস দশায় অপত্য কোষ সৃষ্টি হবে সেই অপত্য কোষে যাতে ক্রোমোজোম সংখ্যা একই থাকে সেই জন্য ডিএনএ রেপ্লিকেশন বিভাজনের আগে হয়ে থাকে, অর্থাৎ কোষ বিভাজনের আগে হয়ে থাকে, যেটি আমি বললাম ইন্টারফেজ দশা এস উপদশাতে এটি ঘটে থাকে। তো সেই ডিএনএ রেপ্লিকেশনের মূল উদ্দেশ্য হচ্ছে যখন কোষ বিভাজিত হয়ে যাবে তখন যাতে 23 জোড়া করে ক্রোমোজোম প্রত্যেকের মধ্যে থাকে সেই জন্য একটি ডিএনএ এস দশাতে তার রেপ্লিকা তৈরি করে ফেলে। এখানে এই রেপ্লিকেশন পদ্ধতিটি দেখার ক্ষেত্রে প্রথমে যেটি ঘটে থাকে সেটি এই ডাবল হেলিক্স স্ট্রাকচারে যে ডিএনএ জনিত্রী ডিএনএ যেটি থাকে সেই জনিত্রী ডিএনএ কে ডিএনএ হেলিকেজ নামক এনজাইম সাধারণত হাইড্রোজেন যে বন্ড থাকে এই হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে দেয় এবং ভেঙে দেওয়ার ফলে এগুলো সিঙ্গেল স্ট্র্যান্ড হয়ে যায় যার মধ্যে কোনো পেয়ার থাকে না বা বন্ডিং থাকে না। সেগুলির সঙ্গে সাধারণত একটি ছোট্ট আরএনএ এর পিস বা আরএনএ এর খণ্ড সংযুক্ত হয়ে যায়। এই খণ্ডগুলি সংযুক্ত হয় যেগুলোকে বলা হয়ে থাকে প্রাইমার, যেগুলি এর সঙ্গে সংযুক্ত হওয়ার ফলে যে সাহায্য করে যে এনজাইমটি সেটি ডিএনএ পলিমারেজ বলা হয়ে থাকে। এটি সাধারণত রেসপন্সিবল ফর ক্রিয়েটিং দ্য নিউ স্ট্র্যান্ডস বাই প্রসেস অফ কল্ড এলংগেশনস। এই এলংগেশন পদ্ধতির মধ্যে দিয়ে ডিএনএ পলিমারেজ শর্ট পিস অফ আরএনএ যেটিকে প্রাইমার বলা হয়ে থাকে সেটি এর সঙ্গে বাইন্ড হয়, সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ এর সঙ্গে বাইন্ড হওয়ার পরে সেটি ডাবল স্ট্র্যান্ড কনভার্ট হয় এবং সেক্ষেত্রে সাহায্য করে ডিএনএ পলিমারেজ। এরকম ভাবেই এখানে একটি ডিএনএ থেকে দুটি ডিএনএ এখানে সৃষ্টি হয় এবং সেটি কোষ বিভাজনের জন্য প্রস্তুত হয় এবং কোষ বিভাজিত হওয়ার পরে প্রত্যেকটি অপত্য কোষে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ অবস্থান করে 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে। ট্রান্সক্রিপশন কাকে বলা হয় সেই বিষয়ে আলোচনা করা হয়েছে এখানে। ট্রান্সক্রিপশন ইজ দি প্রসেস by which information in a strands of DNA is copied into a new molecule of messenger RNA, that is mRNA, and transcription is carried out by an enzyme that's called RNA polymerase and a number of accessory proteins called transcription factors. অর্থাৎ প্রধানত একাধিক কারণে এই ট্রান্সক্রিপশনটি বা একাধিক উপাদানের দ্বারা এই ট্রান্সক্রিপশন পদ্ধতিটি হয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো আরএনএ পলিমারেজ এবং ট্রান্সক্রিপশন কিছু ফ্যাক্টর। সাধারণত ডিএনএর যে প্রোমোটার পার্ট থাকে এই পার্টটি প্রোমোটার পার্ট যেটি হাইড্রোজেনের বন্ডের দ্বারা সংযুক্ত অবস্থায় ছিল দুটি নাইট্রোজেন বেস পরস্পরের সঙ্গে। যখনই আরএনএ পলিমারেজ এই অঞ্চলটিতে এসে সংযুক্ত হয়, এই অঞ্চলটিতে সংযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে এই হাইড্রোজেন বন্ডগুলি বিচ্ছিন্ন হয়ে যায় এবং এগুলো সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়ে যায় এবং হয়ে যাওয়ার পরে মুক্ত যে সমস্ত নাইট্রোজেন বেসগুলো রয়েছে সেগুলি নতুন একটি স্ট্র্যান্ড গঠন করে। নতুন স্ট্র্যান্ডের মধ্যে সেই নাইট্রোজেন বেসগুলি পুঞ্জীভূত হতে থাকে। যখন সম্পূর্ণ হয়ে যায় এই ঘটনাটি তখন তৈরি হয় সিঙ্গেল স্ট্র্যান্ডেড এমআরএনএ। এই এমআরএনএ এর মধ্যেই এই যে নাইট্রোজেন বেসগুলি রয়েছে সেই নাইট্রোজেন বেসগুলির মধ্যেই ডিএনএ থেকে কোডগুলো বা যে জেনেটিক ইনফরমেশনগুলো সঞ্চারিত হয়। সঞ্চারিত হওয়ার পরে সেই এমআরএনএ তখন নিউক্লিয়াস ভেদ করে সাইটোপ্লাজমে প্রবেশ করে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে চলে যায়। সাইটোপ্লাজমে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে সেখানে শরীরের প্রয়োজনীয় প্রোটিন উৎপাদনের জন্য নির্দেশ প্রদান করা। এখানে একটা পার্থক্য প্রদান করা হয়েছে রেপ্লিকেশনের সঙ্গে ট্রান্সক্রিপশনের, যেখানে বলা হয়েছে ডেফিনেশন সম্বন্ধে রেপ্লিকেশন বলা হয়েছে ডিএনএ রেপ্লিকেশন ইজ দি প্রসেস অফ মেকিং টু ডটার স্ট্র্যান্ডস where each daughter strand
contains half of the original DNA double helix, and transcription is the process of synthesis of RNA using DNA as template. অর্থাৎ রেপ্লিকেশনের ক্ষেত্রে জনিত্রী ডিএনএ এর মতো করে অপত্য ডিএনএ তৈরি করা এর উদ্দেশ্য মূল, আর ট্রান্সক্রিপশনের উদ্দেশ্য হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করা। এর মূল উদ্দেশ্য কি বা মূল পারপাসটা কি? টু কনজার্ভ দি এন্টায়ার জেনোম ফর নেক্সট জেনারেশন, অর্থাৎ জনিত্রী দেহের যত সংখ্যক ক্রোমোজোম আছে সেই সংখ্যক ক্রোমোজোম এবং সমবৈশিষ্ট্যযুক্ত ক্রোমোজোমগুলোকে পরবর্তী জনুতে স্থানান্তর করা। অপরদিকে ট্রান্সক্রিপশনের মূল উদ্দেশ্য হচ্ছে টু মেক আরএনএ কপিস অফ ইন্ডিভিজুয়াল জিন, অর্থাৎ প্রত্যেকটি জিনের আরএনএ কপি তৈরি করাই এর মূল উদ্দেশ্য। যে এনজাইম বা উৎসেচকগুলি প্রয়োজন হয়ে থাকে ডিএনএ হেলিকেজ, ডিএনএ পলিমারেজ, আর ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে ট্রান্সক্রিপ্টেজ বা ডিএনএ হেলিকেজ এবং আরএনএ পলিমারেজ। অকারেন্স অর্থাৎ কোথায় ঘটে? এটি সাধারণত সেল সাইকেলের এস যে ইন্টারফেজ দশা রয়েছে সেই সময় এখানে ঘটে থাকে, আর এটি সাধারণত যে ইন্টারফেজের G1 উপদশা এবং G2 উপদশা বা ফেজ রয়েছে সেল সাইকেলের, তার মধ্যে এটি এই ট্রান্সক্রিপশন পদ্ধতি ঘটে থাকে। যে র মেটেরিয়ালস গুলো প্রয়োজন হয়ে থাকে ডিএটিপি, ডিজিটিপি এবং ডিটিটিপি এবং ডিসিটিপি র মেটেরিয়াল ব্যবহার হয়ে থাকে, আর এক্ষেত্রে এটিপি, ইউটিপি, জিটিপি এবং সিটিপি র মেটেরিয়াল হিসেবে ব্যবহার হয়ে থাকে। এটি কোথায় ঘটে থাকে? এটি সাধারণত ডিএনএ স্ট্র্যান্ডস এর মধ্যে ঘটে থাকে, আর এটি সাধারণত ডিএনএ এর একটি স্ট্র্যান্ডের মধ্যে এটি ঘটে থাকে। এটি সেল ডিভিশনের সময় ঘটে থাকে, আর এটি সাধারণত প্রোটিন ট্রান্সলেশনের আগে এটি ঘটে থাকে। এটি বন্ড সাধারণত রেপ্লিকেটেড ডিএনএ স্ট্র্যান্ডস রিমেইন হাইড্রোজেন বন্ডেড টু ইটস টেমপ্লেট ডিএনএ স্ট্র্যান্ড and transcribed RNA strand separate from its DNA template strand, অর্থাৎ mRNA গঠন হওয়ার পরে সেটি ডিএনএ থেকে বিচ্ছিন্ন হয়ে সাইটোপ্লাজমে প্রবেশ করে। প্রাইমার, ইটস রিকোয়ার এ RNA প্রাইমার টু স্টার্ট রেপ্লিকেশন, অর্থাৎ RNA প্রাইমার যতক্ষণ না অ্যাটাচ হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ এর সঙ্গে ততক্ষণ পর্যন্ত রেপ্লিকেশন পদ্ধতি স্টার্ট হয় না। এই ক্ষেত্রে কোনো প্রাইমার প্রয়োজন হয় না। প্রোডাক্ট টু ডটার স্ট্র্যান্ড এখানে তৈরি হয়, আর এখানে mRNA, tRNA, rRNA এবং নন কোডিং RNA তৈরি হয়। Products remains within nucleus and a greater part of the product passes from the nucleus into cytoplasm. প্রোডাক্টস এর ক্ষেত্রে এই প্রোডাক্টস গুলো সাধারণত নষ্ট হয়ে যায় না, কিন্তু এই ট্রান্সক্রিপশনের মাধ্যমে যে প্রোডাক্ট গুলো তৈরি হয় সেগুলি কাজ শেষ হয়ে যাওয়ার পরে সেগুলি নষ্ট হয়ে যায়। Copying, it involves copying of entire genome and it involves copying of certain individual genes only, অর্থাৎ এই ক্ষেত্রে একটি ডাবল হেলিক্স যে ডিএনএ সেই ডাবল হেলিক্স ডিএনএ কপি হয়ে আরো একটি ডাবল হেলিক্স ডিএনএ গঠন করে থাকে, কিন্তু এই ক্ষেত্রে একটি ডাবল হেলিক্স ডিএনএ এর মধ্যে কেবলমাত্র যে পার্টে যে জিনের মধ্যে যে পার্টগুলিতে কোডগুলো থাকে সেই কোডগুলোর কপি হয়ে থাকে, পুরো ডিএনএটা ক্ষেত্রে ইনভলভ হয় না। আনউইন্ডিং এবং স্প্লিটিং, it involves unwinding and splitting of the entire DNA molecules, and it involves unwinding and splitting of only those genes which are to be transcribed, অর্থাৎ ডিএনএ সেই জিনগুলোই শুধুমাত্র ট্রান্সক্রাইবড হয় যেগুলি সাধারণত ফাংশনাল এরিয়ার সঙ্গে যুক্ত বা ফাংশনের সঙ্গে যুক্ত, নির্দিষ্ট কোনো কাজের সঙ্গে যুক্ত, সেই পার্টগুলি একমাত্র ট্রান্সক্রাইবড হয়। প্রসেস বা প্রসেসিং, it produces normal DNA molecules that do not need any processing. It produces primary RNA transcript molecules which needs processing to acquire final form and size. এই হচ্ছে রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশনের পার্থক্য, অর্থাৎ রেপ্লিকেশনের ক্ষেত্রে জনিত্রী ডিএনএ এর মতোই ডাবল হেলিক্স একটি ডিএনএ তৈরি হয় যেখানে সমস্ত বৈশিষ্ট্য একই থাকে, আর ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে যে জনিত্রী ডিএনএ থাকে সেই জনিত্রী ডিএনএ এর একটি অংশ বা কিছু অংশ যে অংশগুলোতে জিন রয়েছে, যে জিনগুলি দেহের নির্দিষ্ট কাজের জন্য দায়ী, সেই জিনগুলি একমাত্র ট্রান্সক্রাইবড হয় এবং সেখান থেকেই সেই পার্ট থেকেই mRNA গঠন হয় বা tRNA গঠন হয় বা rRNA গঠন হয় এবং সেগুলি দেহের সেই নির্দিষ্ট ফাংশন পূর্ণ হওয়ার পরে সেগুলি বিনষ্ট হয়ে যায়। ট্রান্সলেশন যে পদ্ধতিটি অর্থাৎ প্রোটিন উৎপাদন পদ্ধতি যেটি
সেক্ষেত্রে যেটি আলোচনা করার আগে আরএনএ পলিমারেজ 1 যে এনজাইমটি রয়েছে এটি সাধারণত ডিএনএ থেকে রাইবোজোম আরএনএ কে ট্রান্সক্রাইব করে থাকে। আরএনএ পলিমারেজ 2 যেটি সেটি সাধারণত ডিএনএ থেকে এমআরএনএ সৃষ্টি করে থাকে। আরএনএ পলিমারেজ 3 যেটি সেটি সাধারণত ডিএনএ থেকে টিআরএনএ ট্রান্সক্রাইব করে থাকে। এবং এই আরএনএ, এমআরএনএ এবং টিআরএনএ অর্থাৎ রাইবোজোম আরএনএ, মেসেঞ্জার আরএনএ এবং ট্রান্সফার আরএনএ এই তিনটি আরএনএই সাধারণত ট্রান্সলেশন প্রসেসে ইনভলভড হয়ে থাকে। After transcription of mRNA from DNA, mRNA enters into cytoplasm এবং রাইবোজোম অ্যাটাচ উইথ দি mRNA at codon part অর্থাৎ এই পার্টটি বা এই অংশটিকে বলা হচ্ছে, এই অঙ্গাণুকে বলা হচ্ছে রাইবোজোম। অর্থাৎ mRNA যখন সাইটোপ্লাজমে প্রবেশ করে যায় তখন এই mRNA এর সঙ্গে এই রাইবোজোমটি অ্যাটাচ হয়। অর্থাৎ এখানে এই ডাবল হেলিক্স যে ডিএনএটা রয়েছে তার ট্রান্সক্রিপশন হওয়ার পরে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএটি মাঝের যে হাইড্রোজেন বেসগুলি ছিল বা হাইড্রোজেন যে বন্ডিংটি ছিল সেটি বিনষ্ট হয়ে যাওয়ায় সেখানে যে শূন্যস্থান তৈরি হয়েছে সেখানে নতুন করে একটি স্ট্যান্ড গঠন হয়েছে, যে স্ট্যান্ডটিতে একাধিক কোড সংযুক্ত হয়েছে যেটি নাইট্রোজেন বলা হয়ে থাকে। সেই কোড সহকারে যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড নিউক্লিক অ্যাসিড তৈরি হয় সেটিকে এমআরএনএ বলা হয়। এই এমআরএনএটি চলে আসে সাইটোপ্লাজমে, আসার পরে এগুলোকে কোডন পার্ট বলা হয়ে থাকে যেখানে কোড সংযুক্ত অবস্থায় থাকে। আসার পরে সেখানে রাইবোজোম সেই কোডন পার্টে সংযুক্ত হয়, হওয়ার পরে টিআরএনএ শরীরের যে অ্যামাইনো অ্যাসিড প্রবেশ করে বা শরীরে যে অ্যামাইনো অ্যাসিড থাকে সেই অ্যামাইনো অ্যাসিডকে সেটি সাধারণত এই কোডন অঞ্চলে যে রাইবোজোম পার্ট রয়েছে সংযুক্ত অবস্থায় সেখানে পাঠিয়ে দেয় এবং আরআরএনএ কে নির্দেশ প্রদান করে থাকে বা আরআরএনএ এর মাধ্যমে সেটি নতুন একটি প্রোটন তৈরি করে একাধিক অ্যামাইনো অ্যাসিডের চেনের মাধ্যমে। আরআরএনএ বলতে সাধারণত রাইবোজোমের যে আরএনএ গুলো রয়েছে তাকেই সাধারণত আরআরএনএ বলা হয়ে থাকে। এদের মূল কাজই হচ্ছে প্রোটিন উৎপাদন করা এবং ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ এর মূল কাজই হচ্ছে অ্যাজ পার এমআরএনএ অর্থাৎ এমআরএনএ যে কোডগুলো বহন করে এনেছে সেই কোডের নির্দেশ অনুযায়ী শরীরের যে অ্যামাইনো অ্যাসিডগুলো রয়েছে বা শরীরে অ্যামাইনো অ্যাসিড ঘাটতি রয়েছে সেগুলোর তথ্য সরবরাহ করা এবং সেই অ্যামাইনো অ্যাসিডকে সঙ্গে নিয়ে সে এই কোডন অঞ্চলে অর্থাৎ এমআরএনএ এর এই অঞ্চলে যেখানে রাইবোজোম সংযুক্ত রয়েছে সেখানে পাঠিয়ে দেয় এবং এখানে এমআরএনএ এর যে কোড তার সঙ্গে সংযুক্ত হয়ে এটা পলিপেপটাইডের চেন তৈরি করে। এই পলিপেপটাইডের চেনটি কি করে? সাধারণত প্রোটিন তৈরি করে। এই পদ্ধতিটিকে বলা হচ্ছে ট্রান্সলেশন। এখানে কোড বলতে এ সি ইউ জি এই চারটি নাইট্রোজেন বেসকে বলা হয়ে থাকে একটা করে কোড। এগুলি তিনটি মিলে একটি করে কোডন তৈরি করে। এসিইউজি অর্থাৎ এইউজি একটি কোডন। এরকম এই চারটি বিভিন্ন অ্যারেঞ্জমেন্টে একটি করে কোডন তৈরি করে এবং এগুলি এমআরএনএ এর মধ্যে সঞ্চারিত হয় এবং এই এমআরএনএ এর মাধ্যমে সেটি সাইটোপ্লাজমে রাইবোজোমে গিয়ে পৌঁছয় এবং সেখানে তারা নির্দেশ প্রদান করে থাকে শরীরে কোন ধরনের প্রোটিন তৈরি করতে হবে। জেনম কাকে বলা হয়ে থাকে? জেনম ইজ অ্যান অর্গানিজমস কমপ্লিট সেট অফ ডিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ এর যে কমপ্লিট সেট সেই কমপ্লিট সেটকেই বলা হয় জেনম। ডিএনএ হচ্ছে একটা কেমিক্যাল কম্পাউন্ড যেটি আমি আগেই বললাম। এটি সাধারণত ডেভেলপ করতে বা ডাইরেক্ট করতে থাকে বিভিন্ন অর্গানিজমের কাজগুলিকে। হিউম্যান জেনম contain approximately 3 billion of these base pairs which resides in 23 pair of chromosome within the nucleus of all our cell, and each chromosome contains hundreds to thousands of genes and which carry the instruction for making protein. Each of estimated 30,000 genes in the human genome makes an average of 3 protein. And what is DNA sequencing? Sequencing means determining the exact order of the base pair in a segment of DNA, and human chromosome range in size from 50 lakhs to 3 crore base pairs.
What are the goals of Genome Project? The main goal of Human Genome Project were first articulated in 1988 by a special committee of US National Academy of Science and later adopted through a detailed series of 5-year plans jointly written by the National Institute of Health and Department of Energy. অর্থাৎ 1988 সালে এটি গৃহীত হয়েছিল। এর মূল উদ্দেশ্য হচ্ছে ফিজিক্যাল এবং জেনেটিক যে ম্যাপ রয়েছে হিউম্যান জেনোমের, সেই ম্যাপ তৈরি করা। হিউম্যান জেনোমের যে জেনেটিক ম্যাপ এবং ফিজিক্যাল ম্যাপ তৈরি করা হচ্ছে মূল উদ্দেশ্য, এবং একাধিক জীবের যে জিন, সেই জিনের সিকোয়েন্সিং ঘটিয়ে রেজাল্টস বের করাটাই হচ্ছে গিয়ে এই হিউম্যান জেনোম প্রজেক্টের মূল উদ্দেশ্য। এই হচ্ছে আজকে ডিএনএ এবং তার কিছু সংযুক্ত তথ্য নিয়ে আজকে তোমাদের বললাম।